আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা থেকে আসলে প্রশ্ন আসবেই। মানে বিসিএস পরীক্ষা মানে হচ্ছে গিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে মানে ২টা ৩টা বা ৪টা প্রশ্ন এসেই থাকে। তো এইজন্য আমাদের এই সেগমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সেগমেন্টে মূলত কথা বলবো আমাদের স্বাধীনতা যুদ্ধের পূর্বের অংশগুলো নিয়ে। আমাদের যেই ইভেন্ট গুলো আল্টিমেটলি আমাদের স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত বা আমাদেরকে প্রেরণা দিয়েছিল, অর্থাৎ আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪ যুক্ত ফ্রন্টের নির্বাচন, তারপর হচ্ছে ৬৬-র ভাষা ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচন। তো এই যে ইভেন্ট গুলা, এই সবগুলো ইভেন্ট নিয়ে আমরা এই টপিকে মোটামুটি কথা বলার চেষ্টা করব। তো ফার্স্টেই যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই সেগমেন্টটা ভালো করতে হলে মানে ৪৭ থেকে ৭১ এই সময়টার মানে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সটা একটা যে কোনো বই থেকে ভালো মতো জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে যেটা হয় যে ইন্ডিভিজুয়ালি এমসিকিউ মুখস্থ করার চেয়ে তখন এমসিকিউ গুলো আসলে মাথায় ভালো থাকে। তো যাই হোক, আমরা আমাদের এই টপিকের আলোচনা শুরু করি। তো এই আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে যদি আমরা প্রথমেই এই কথা বলতে চাই, প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। অর্থাৎ আমাদের মাতৃভাষা যে বাংলা, এইটা আসলে তো সহজে চলে আসে না। আমরা সকলেই জানি যে রক্তের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীন মানে আমাদের বাংলা ভাষাকে অর্জন করতে হয়েছিল। তো এই সূত্রপাতটা কিভাবে হয়? মূলত ১৯৩৭ সালে সর্বপ্রথম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বলেন যে মুসলিম লীগের ভাষা হবে, অফিসিয়াল ভাষা হবে হচ্ছে গিয়ে উর্দু। তো তখন কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক তিনি এটার বাধা প্রদান মানে এটার এগেনস্টে বলেন যে এটা আসলে মানে এটা সম্ভব না। তো যাই হোক, তো ওই সময় যেহেতু আমাদের মানে ব্রিটিশ শাসন থেকে মুক্তি ছিল প্রধান আন্দোলনের বিষয়, তো এরপরে ওইটার আর মীমাংসা হয় না। তো মূলত ১৯৪৭ সালে আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হয় এবং পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্রের জন্ম হয়, যেখানে হচ্ছে গিয়ে আমরা ছিলাম হচ্ছে গিয়ে পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান হিসেবে। তো সেই সময় আসলে আমরা জানি যে স্বাধীনতার পর ওই সময় মূলত ৫৬% মানুষের মুখের ভাষা ছিল বাংলা। অর্থাৎ পাকিস্তানের মানে টোটাল জনসংখ্যার ৫৬% বাংলায় কথা বলতো, আর এর মধ্যে মাত্র ৩.২৭% মানুষ কথা বলতো হচ্ছে কি উর্দু ভাষায়। তো এইটা ছিল মোটামুটি কনটেক্সট। তো তখন ১৯৪৭ সালের ১৭ই মে প্রথম হচ্ছে গিয়ে প্রথম পাকিস্তানিদের পক্ষ থেকে চৌধুরী খালিকুজ্জামান বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তারপর জিয়াউদ্দিন আহমেদ, তৎকালীন আলিগড় ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, তিনি বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তো ওই সময় আমাদের প্রমিনেন্ট আমাদের যে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি এটা প্রোটেস্ট করেন এবং পরবর্তীতে আসলে এই তখন মানুষের মধ্যে এই চেতনার উচ্চারণটা হয় যে আসলে আমাদের পাকিস্তানের বা আমাদের পূর্ব পাকিস্তানের ভাষা আসলে বাংলা করতে হবে। তো এই জন্যই আসলে মূলত আন্দোলনগুলো আস্তে আস্তে দানা বাঁধতে থাকে। তো আমাদের প্রথম যেই অর্গানাইজেশন বা আমাদের যে প্রথম যে ভাষা আন্দোলন প্রতিষ্ঠানের জন্য যে সংঘবদ্ধভাবে কোনো প্রচেষ্টা, সেটা আসলে ১৯৪৭ সালেই হয়। সেটা হচ্ছে তমুদ্দুন মজলিসের মাধ্যমে। তো এই তমুদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম। তিনি মূলত হচ্ছে গিয়ে তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেছিলেন। তো এই তমুদ্দুন মজলিস আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানায়। তো তারা একটা গ্রন্থ প্রকাশ করে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তো এই রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই পুস্তিকার মাধ্যমে আসলে তমুদ্দুন মুসলিম প্রথম জানান দেয় একটা সংঘবদ্ধ আন্দোলনের। এই পুস্তিকাটা প্রকাশ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ সালে। তো এই বইয়ের লেখক ছিলেন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, তারপর হচ্ছে গিয়ে ডক্টর কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমদ। তো তারা এই বইটা প্রকাশের মাধ্যমে কিন্তু প্রথম মোটামুটি আনুষ্ঠানিকভাবে প্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রকাশের জন্য একটা আন্দোলন প্রকাশ করেন। তো এই রাষ্ট্রভাষা তমুদ্দুন মজলিস পরে আসলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। তো এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদও মানে এই ১৯৪৭ সালে গঠিত হয়। আর এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন হচ্ছে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। আর পরবর্তীতে বিভিন্ন সময়ে কিন্তু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রিঅর্গানাইজ করা হয়েছিল, বিভিন্ন মানে নতুন কমিটি বা নতুন মেম্বার যুক্ত করে এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে কিন্তু মোটামুটি আমাদের এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। তো যাই হোক, আমাদের এই এই যে দাবিটা, ওই দাবিটা গণপরিষদে প্রথম উত্থাপন করা হয়। তো এই গণপরিষদে প্রথম উত্থাপন করেন হচ্ছে গিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন হচ্ছে গিয়ে গণ পরিষদের যে মেম্বার, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি হচ্ছেন গিয়ে প্রথম এই গণপরিষদে উত্থাপন করেন যে বাংলাকে সরকারি কাজে ব্যবহার করার দাবিটা। তো স্বাভাবিকভাবেই তার এই দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি আসলে
এই দাবিটা মানে গণপরিষদ, যেটা তৎকালীন সংসদ বলা যেতে পারে আমাদের, তো সেখানে উত্থাপন করেন এবং যেটা তখন হচ্ছে রিজেক্ট হয়। বাট এটা মানুষের মনে কিন্তু নাড়া দেয় যে না, আমাদের এই আন্দোলন মানে যদিও পাকিস্তানিরা এটা আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আমাদের আসলে এটা একটা স্ট্রাকচারাল বা একটা লিগাল ফর্ম দরকার, যে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা মানে করার জন্য, বা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা অন্ততপক্ষে উর্দুর পাশাপাশি বা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে করার জন্য বিভিন্নভাবে আসলে যে প্রচেষ্টাটা আনা প্রয়োজন, এই যে মানে মানুষের মনে কিন্তু এই দাবিটা আসলে ওই সময়ের পর থেকে উত্থাপিত হতে থাকে। তো যাই হোক, পরবর্তীতে তখন আসলে পূর্ব পাকিস্তানে ছাত্রলীগের মানে জন্ম হয়। আমরা জানি যে 4ই জানুয়ারি 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হিসেবে সাধারণ সম্পাদক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তৎকালীন কলকাতা ইসলামিয়া ছাত্র সংসদের মানে তৎকালীন কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। আর পূর্ব পাকিস্তান স্টুডেন্টস লীগ ছিল এটার নাম। আর এটার মানে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে অ্যান্টি বেঙ্গলি পলিসির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তো যাই হোক, তো দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে 1948 সালে, যেখানে আসলে আহ্বায়ক ছিলেন শামসুল আলম। আর রাষ্ট্রভাষা সেই সংগ্রাম পরিষদ এটার প্রথম ধর্মঘট পালিত হয়েছিল হচ্ছে গিয়ে 11ই মার্চ 1948 সালে। তো ওই ঘটার সময় বা বিভিন্ন র্যালিতে প্রশাসনে কিন্তু মানে একটা অগ্রণী ভূমিকা পালন করা হচ্ছে গিয়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। তো ওই সময় কিন্তু বঙ্গবন্ধু সহ আরো 69 জনকে গ্রেফতার করা হয় এবং ওই গ্রেফতারের প্রতিবাদেও কিন্তু 13 থেকে 15 মার্চ হরতাল পালন করা হয়েছিল। আর এই মূলত 1948 সালের জানুয়ারি থেকে মার্চ এই সময়টা কিন্তু মানে ভাষা আন্দোলনের জন্য কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ সময় ছিল। তো যাই হোক, পরবর্তীতে ওই সময় যেহেতু বঙ্গবন্ধু এবং আরো 69 জনকে গ্রেফতার করা হয় এবং ওই মানুষজনের মধ্যেও কিন্তু এই বিভিন্ন বিক্ষোভ চলতে থাকে। ওই সময়ে মানে 21শে মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি হচ্ছে কি রেসকোর্স ময়দানে ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো ওই সময় কিন্তু ওই ময়দানে উপস্থিত যে ছাত্র আমজনতা সকলে কিন্তু একই সাথে উচ্চারণ করে ওঠা না না। তো এই ব্যাপারটা আসলে মানে মানুষকে তাদের মানে ভাষার প্রতি যে তাদের ভালোবাসা, ওইটার কিন্তু একটা চরম বহিঃপ্রকাশ ছিল। এবং ওই সময় খাজা নাজিমুদ্দিন কিন্তু তখন আসলে বাধ্য হন এক প্রকার যে একটা চুক্তি করতে, যে যাদেরকে ইয়ে করা হয়েছে, জেলে জেলে রাখা হয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে, প্লাস হচ্ছে 144 ধারা জারি করা হয়েছিল সে সময়, সেটা তুলে নেওয়া হবে। এই ধরনের আরো বেশ কয়েকটা চুক্তিতে কিন্তু আসতে তিনি বাধ্য হন। আর ওই সময় পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়েছিল, সেটার নেতৃত্বে ছিলেন মাওলানা আকরম খান। আর এই 48 সালের পরে মোটামুটি একটা ভাষা আন্দোলনের আর মেজর কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে দেখা যায় যে 1952 সালের 27শে জানুয়ারি তখন হচ্ছে কি খাজা নাজিমুদ্দিন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ওই 27শে জানুয়ারি তার এই ঘোষণার পর কিন্তু আবার আপামর বাঙালি জনতা ছাত্রদের মনে কিন্তু বিক্ষোভের টানা বাঁধে, যে এই মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে রাখার বা বাংলাকে যে চিরতরে মুছে দেওয়া পাকিস্তানের জন্য যে ষড়যন্ত্র চলছে, ওই জিনিসটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যাই হোক, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে মাওলানা ভাসানীর নেতৃত্বে তখন 40 সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয়। সেটা হচ্ছে কি 31শে জানুয়ারি 1952 সালে, অর্থাৎ খাজা নাজিমুদ্দিনের ঘোষণা 4 দিন পরে আসলে ওই কমিটিটা গঠন করা হয়। তো ওই মূলত 30শে জানুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্য দিয়ে কিন্তু ওই ভাষা আন্দোলনের যে চূড়ান্ত যে আন্দোলন, ওইটার দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে যাই। পরবর্তীতে 4ই ফেব্রুয়ারি 1952 সালে কিন্তু প্রথম মানে ছাত্ররা হরতাল পালন করে এবং 1952 সালে 4ই ফেব্রুয়ারি যে হরতালের সময় তখনই কিন্তু একটা মানে ডিসিশন নেওয়া হয় এক প্রকারের, যে 21শে ফেব্রুয়ারি কিন্তু স্ট্রাইক বা হরতাল পালন করা হবে। তো ওই সময়টা আসলে বঙ্গবন্ধু ছিলেন হচ্ছে গিয়ে মানে জেলে ছিলেন এবং তিনি কিন্তু তখন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলেন এবং ওই সময়টায় তিনি কিন্তু ছাত্রদেরকে বিভিন্নভাবে মানে দিক নির্দেশনা দিচ্ছিলেন। এবং আরেকটা জিনিস জেনে রাখা জরুরি, যে ওই সময় কিন্তু তিনি হাঙ্গার স্ট্রাইকে ছিলেন, অর্থাৎ আমরণ অনশনে ছিলেন। অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার আগ পর্যন্ত এবং যাদেরকে আটক করা হয়েছে পলিটিক্যাল লিডার, তাদেরকে রিলিজ করার আগ পর্যন্ত কিন্তু তারা আমরণ অনশনের ঘোষণা দেন। তো ওই সময় এই মোটামুটি ছাত্ররা মানে সব প্রকারের নির্দেশনা পাচ্ছিল বঙ্গবন্ধুর কাছ থেকে, এবং যেটা আলটিমেটলি আমরা বহিঃপ্রকাশ দেখি হচ্ছে গিয়ে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি 1952 সালে তখন সরকার ঘোষণা করে 144 ধারা।
তো ১৪৪ ধারার জারি করা মানে হচ্ছে কি কোনো প্রকারের মিটিং মিছিল করা যাবে না। তো এই মিটিং মিছিল যেহেতু করা যাবে না, তো এইটার এগেনস্টে কিন্তু ছাত্ররা তখন বিভিন্নভাবে প্ল্যান করতে থাকে যে না ১৪৪ ধারা কি ভঙ্গ করবে নাকি করবে না। তো যেটা দেখা যায় যে ২১শে ফেব্রুয়ারি সকালবেলা ১১টার দিকে আমতলা, যেটা ঢাকা মেডিকেল কলেজের ওখানে, ওই আমতলায় বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে না, ছাত্ররা আসলে এই ১৪৪ ধারা ভঙ্গ করবে এবং ১০ জন ১২ জন করে আসলে ছোট ছোট মিছিল বের করা হবে এবং তখন কিন্তু ওই আন্দোলনটা আসলে জানান দেওয়া হবে। তো এই প্ল্যানের আন্ডারে যখন কাজ করতে যাওয়া হয়, ছোট ছোট মিছিল আসলে বের হচ্ছিল, ওই সময় পাকিস্তানিরা কিন্তু তাদের পুলিশদের মাধ্যমে আক্রমণ করে এবং এই আক্রমণের ফলে কিন্তু তারা আলটিমেটলি এই মিছিলগুলোতে গুলি চালায় এবং সেখানে হচ্ছে গিয়ে আমাদের রফিক সালাম, বরকত জব্বার সহ আরো নাম জানা আরো অনেকে শহীদ হন এবং যার ফলে ওই আন্দোলনের চূড়ান্ত রূপ হিসেবে অবশেষে পাকিস্তানিরা আসলে মেনে নিতে বাধ্য হয় যে না, বাংলাকেও আসলে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে হবে। তো যাই হোক, এটা আসলে ওই তৎক্ষণাৎই তারা মানেনি, বরঞ্চ মানে এটা তারা টাইম নেয়, শেষ পর্যন্ত ১৯৫৬ সালে গিয়ে তারা সাংবিধানিকভাবে আমাদেরকে এই ঘোষণাটা দেয়। যাই হোক, ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন আসলে একটা নতুন চেতনার জন্ম দেয়। তো এই মানে এই চেতনাটার উচ্চারণ এবং আলটিমেট রেজাল্ট হিসেবে কিন্তু আমরা আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, সেটা আমরা রূপ নেয়। তো এই ভাষা আন্দোলন যে মুখপত্র ছিল তখন একটা, সেটা ছিল সাপ্তাহিক সৈনিক, অর্থাৎ রেগুলারলি ওই ভাষা আন্দোলন সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি তারা প্রকাশ করতো। আর ১৯৫২ সালের যে ২১ ফেব্রুয়ারি, সেটা বাংলার যেই দিনটা ছিল সেটা হচ্ছে কি ৮ই ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ, আর ওই দিনটা ছিল হচ্ছে কি বৃহস্পতিবার। আর আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার জন্য আর একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। ওই অ্যাকশন কমিটির ধর্মঘট ডাক দেওয়া হচ্ছে কি ১১ মার্চ ১৯৪৮ সালে, যেটা আমরা একবার আসলে বলেছি। তো ওই ১১ মার্চের এই ডাকটার কারণেই কিন্তু ৪৮ থেকে ৫২ এই সময়টা প্রতি বছর ভাষা দিবস হিসেবে কিন্তু ১১ মার্চকে পালন করা হতো। তো ২১শে ফেব্রুয়ারির আগে আমরা ২১শে ফেব্রুয়ারি আগে আমাদের আসলে তৎকালীন সময়ে ভাষা দিবস হিসেবে ১১ই মার্চকে কিন্তু পালন করা হয়ে আসছিল। তো যাই হোক, ২১শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত দিন, অর্থাৎ ১৯৫২ সালে আমরা জানি যে পুলিশের গুলিতে আমাদের আন্দোলনকারীদের অনেকের মৃত্যু হয় এবং তো এই মৃত্যুর পরে ওই দিনই কিন্তু একটা তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য একটা মিনার তৈরি করা হয়, যেটা পরবর্তী দিন পুলিশ ভেঙে ফেলে। আর ওই ওই মিনারটা আসলে নির্মাণ কাজ শুরু করা হয় হচ্ছে গিয়ে ২৩শে ফেব্রুয়ারি, আর ২৪শে ফেব্রুয়ারি এটা নির্মাণ কাজ শেষ হয়। আর এই মানে সরকারের সমর্থনে সর্বপ্রথম ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে ১৯৫৬ সালে, অর্থাৎ সাংবিধানিকভাবে এটা রূপ পাওয়ার পরেই কিন্তু প্রথমবারের মতো ২১শে ফেব্রুয়ারিকে আসলে পালন করার সম্ভব মানে সুযোগ হয়। আর পাকিস্তানের গণপরিষদ এই বাংলাকে অবশেষে মানে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে ১৯৫৪ সালে। আর যে জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে আসলে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে ১৯৫৬ সালে, অর্থাৎ সংবিধানকে পরিবর্তন আনার মাধ্যমে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে তখন মানে ঘোষণা দেওয়া হয়। তো আমাদের এই যে আসলে ভাষা আন্দোলন, আমরা যেই মানে শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাই, এই ঘটনার স্বীকৃত স্বরূপ আসলে ইউনেস্কো ৩০তম সাধারণ অধিবেশন, যেটা ২১শে ফেব্রুয়ারি কে তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়, সেটা ছিল ১৭ নভেম্বর ১৯৯৯ সালে। অর্থাৎ এই ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ঘোষণার পর থেকে ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে কিন্তু আন্তর্জাতিকভাবে এই দিবসটি উদযাপন করা হয়েছিল। আর এই দিবসটি এরপর থেকে প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সারা বিশ্বব্যাপী। আর বর্তমানে এই শহীদ মিনারের আমরা যে শহীদ মিনারটি দেখি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা স্থপতি ছিলেন হচ্ছে গিয়ে হামিদুর রহমান। তো আমরা যে শহীদ মিনারটা আমরা যে দেখে থাকি, অর্থাৎ মূল একটা বেদি, পেছনে একটা লাল রঙের বৃত্তাকার সরণি স্মারক এবং তার দুই পাশে হচ্ছে ৪টা পিলার। তো এই টোটাল যে ৫টা অর্ধ বৃত্তাকারে সাজানো যেই ৫টি স্তম্ভ, এটার প্রতীকী অর্থ হচ্ছে যে মা তার শহীদ সন্তানদের সাথে দাঁড়িয়ে রয়েছেন। আর এই আমাদের যে শহীদ মিনার, এটার ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি উদ্বোধন করেন হচ্ছে ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম। তিনি হচ্ছেন গিয়ে আমাদের যে শহীদ মিনার সেটার উদ্বোধন করেছিলেন। আর এইরকম ঘটনা আসলে বাংলা ভাষার জন্য আরো একটা ঘটেছিল, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বাইরে ১৯৬১ সালে আসামের শিলচর রেল স্টেশনে মানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি জানানো হয় এবং ওই ঘটনায় কিন্তু ১১ জন শহীদ হয়েছিলেন। তো আমাদের ভাষা আন্দোলনের জন্য প্রথম যে মানে কবিতাটা রচনা
করেছিলেন তিনি হচ্ছেন গিয়ে মাহবুবুল আলম চৌধুরী। তিনি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো এটা ছিল যে তার কবিতা। এই কবিতাটা ছিল হচ্ছে কি আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে হচ্ছে প্রথম যে কবিতা। এছাড়াও আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যেটা আমাদের এই যে বিখ্যাত গান, এই গানটির গীতিকার হচ্ছেন কি আব্দুল গাফফার চৌধুরী, আর এটা সুরকার হচ্ছেন কি আলতাফ মাহমুদ। আর এটার প্রথম যে সুরকার ছিলেন সেটা করেছিলেন হচ্ছে কি আব্দুল লতিফ, যেটা আসলে পরবর্তীতে সুরটাকে চেঞ্জ করা হয়। আর আমাদের যে ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত নাটক সেটা হচ্ছে কবর। আমরা জানি এই কবর নাটকের নাট্যকার হচ্ছেন গিয়ে মুনি চৌধুরী। এছাড়াও 21শে ফেব্রুয়ারির প্রথম যে গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা রচনা করেছিলেন যে ভাষা সৈনিক আ.ন.ম. গাজীউল হক। আর ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হচ্ছেন গিয়ে হাসান হাফিজুর রহমান। বাংলাকে আমাদের দেশের বাইরে, ভূখণ্ডের বাইরেও কিন্তু বাংলাকে আধা সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। সেটা হচ্ছে গিয়ে আসামের বাঙালি অধ্যুষিত 3টি জেলাতে। আর বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে কি আমাদের সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে কিন্তু তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়েছে। আর এই আমাদের ভাষা যে ইনস্টিটিউট, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেটা আসলে বর্তমানে অবস্থান হচ্ছে গিয়ে ঢাকা সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির পাশে। আর আমাদের যে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন হচ্ছে গিয়ে কাজী গোলাম মাহবুব। তো ভাষা আন্দোলনের পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইভেন্টটা ছিল সেটা হচ্ছে কি আমাদের যুক্তফ্রন্টের নির্বাচন। অর্থাৎ ওই সময়ে আমাদের এই যেই প্রথম নির্বাচনটি হয়েছিল 1954 সালে, এটা কিন্তু একটা মানে ডিফাইনিং একটা নির্বাচন ছিল। কেননা ওই সময় কিন্তু মানুষ বুঝতে পারে যে আমাদের এই যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানের যে দলগুলো, তাদের যেই মানে পপুলারিটিটা, এই জিনিসটা কিন্তু 1954 যুক্তফ্রন্টের নির্বাচনের মাধ্যমে বোঝা যায়। তো যাই হোক, 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনটা আসলে মূলত ওই যুক্তফ্রন্ট, এটা 4টা দলের সমন্বয়ে গঠিত হয়েছিল। দলগুলো হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে, তারপর কৃষক শ্রমিক পার্টি শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে, তারপর নেজামে ইসলামী মাওলানা আতহার আলীর নেতৃত্বে, এবং বামপন্থী যে গণতন্ত্র দল সেটা ছিল যে হাজি দানেশের নেতৃত্বে। তো এই 4টা দল মূলত একসাথে হয়ে 1954 সালের যুক্তফ্রন্টের মানে নির্বাচনে তারা একদলীয় হয়ে কাজ করেন। এবং এই যুক্তফ্রন্টের নির্বাচন ইশতেহার ছিল মূলত 21 দফা। যে 21 দফার প্রথম দফায় ছিল হচ্ছে কি পাকিস্তান রাষ্ট্রভাষা হবে হচ্ছে গিয়ে বাংলা। আর এই 21 দফার মানে রচয়িতা ছিলেন হচ্ছে কি আবুল মনসুর আহমদ। তো এই 21 দফার কে মূলত সামনে এনেই কিন্তু এই 1954 এই যুক্তফ্রন্টের নির্বাচনে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এই প্রচারণায় যুক্তফ্রন্টের প্রতীক ছিল হচ্ছে কি নৌকা। তো এই যে মূলত যে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন, এটা আসলে 8 থেকে 12 মার্চ এই সময় ধরেই আসলে অনুষ্ঠিত হয়েছিল। তো এই নির্বাচনের ফলাফলটা নিয়ে কিন্তু আসলে আমাদের মানে একটু মুখস্থ রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ এই ফলাফল সম্পর্কিত প্রশ্ন কিন্তু অনেক সময় বিসিএস এসে থাকে। তো আমরা যদি একটু নির্বাচনের ফলাফলের দিকে তাকাই, তো ওই নির্বাচনে যুক্তফ্রন্ট সর্বমোট 236টি আসন লাভ করেছিল 309টি আসনের মধ্যে। তো এই 309টি যে আসন, এইটার মধ্যে আসলে দুটা ভাগ ছিল। কিছু ছিল হচ্ছে গিয়ে মুসলমানদের জন্য, অর্থাৎ মুসলমানদের জন্য যে 237টি আসন ছিল, তার মধ্যে যুক্তফ্রন্ট লাভ করেছিল হচ্ছে 223টি আসন। আর যে অমুসলিমদের জন্য আসন ছিল 72টি, এটার মধ্যে যুক্তফ্রন্ট লাভ করেছিল হচ্ছে 13টি আসন। এই সর্বমোট 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট কিন্তু পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের মোট 236টি আসন লাভ করেছিল। অর্থাৎ আমরা সর্বমোট আসন লাভ করেছিল 236টি, আর মুসলমানদের 237টির মধ্যে 223টি, আর অমুসলিমদের 72টির মধ্যে 13টি আসন লাভ করেছিল যুক্তফ্রন্ট। যাই হোক, তো যুক্তফ্রন্ট যেহেতু জয়লাভ করে, তো সেই হিসাবেই তারা সরকার গঠন করেছিল। এবং যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন গিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক। আর এই যুক্তফ্রন্টের যে মন্ত্রিসভা ছিল, সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও অংশ ছিলেন। বঙ্গবন্ধু কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে কিন্তু শপথ নিয়েছিলেন। আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শেরে বাংলা এ কে ফজলুল হকের সাথে কিন্তু শপথ গ্রহণ করছেন। তো এই যে যুক্তফ্রন্টের নির্বাচনে যেহেতু আমাদের এই মানে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল, তো স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল বা যে এই যুক্তফ্রন্ট মানে এই পাকিস্তানের নেতৃত্ব দিবে। কিন্তু এই পাকিস্তানের যে সামরিক জান্তা, তারা কিন্তু জিনিসটাকে ভালোভাবে দেখেনি, বরঞ্চ তারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করছিল যে কিভাবে এই সরকারকে মানে এই সরকারকে বাতিল ঘোষণা করা যায়। এই জন্য মানে সর্বসময়ই কিন্তু তারা বিভিন্ন চক্রান্তে লিপ্ত ছিল। এবং এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু যেটা করা হয় হচ্ছে গিয়ে 30শে মে
কিন্তু যুক্তফ্রন্টের সরকারকে কিন্তু ভেঙে দেওয়া হয়। অর্থাৎ মাত্র ৩রা এপ্রিল যে সরকার হচ্ছে গিয়ে তাদের শপথ গ্রহণ করেছিল ১৯৫৪ সালে, সেই সরকার কিন্তু ৩০শে মে মানে অত্যন্ত মানে খুবই ছোট একটা কারণ দেখিয়ে কিন্তু সরকারকে ভেঙে দেওয়া হয়, এবং সেটা ছিল হচ্ছে গিয়ে তৎকালীন আদমজি যে পাটকল, সেখানে কিন্তু একটা দাঙ্গা লেগেছিল। ওই দাঙ্গাকে কেন্দ্র করে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে কেন্দ্রীয় সরকার এই আমাদের প্রাদেশিক সরকারকে বাতিল করে দেয়, এবং হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুকে কিন্তু কারাবরণ করতে হয় ওই সময়। এছাড়াও আরো মানে মূলত এই যে পরবর্তীতে দেখা যায় যে পাকিস্তানের যে কেন্দ্রীয় সরকারের ইন্ধনেই কিন্তু এই যে দাঙ্গাটি সেটি হয়েছিল, যেটা মূল উদ্দেশ্য ছিল আলটিমেটলি আমাদের ৫৪ নির্বাচনের যে সরকার, যুক্তফ্রন্ট সরকার, সেটাকে বাতিল করে দেওয়া, এবং এই ৫৪ সরকারকে তখন হচ্ছে গিয়ে বাতিল করে দেওয়া হয়। তো এই বাতিলের পর থেকে কিন্তু নানা প্রকারের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, এবং যার ধারাবাহিকতা দেখা যায় যে হচ্ছে গিয়ে পাকিস্তানের সামরিক শাসন। ১৯৫৮ সালে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা। পরবর্তীতে ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করেন, এবং আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করার পর কিন্তু তিনি পাকিস্তানে মার্শাল ল জারি করেন, এবং এই মার্শাল লর ফলে কিন্তু রাজনৈতিক সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হয়। এই জন্য এই মানে পুরো মানে পাকিস্তানের রাজনীতি, অর্থাৎ রাজনীতির সকল কার্যক্রম কিন্তু এই মার্শাল লর মাধ্যমে যেহেতু বন্ধ করে দেওয়া হয়, এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে যেহেতু জেলে রাখা হয়, তো আমাদের আন্দোলন অনেকাংশেই সেই সময়টা স্তীমিত হয়ে গিয়েছিল। তো এই স্তীমিত হয়ে যাওয়া রাজনৈতিক আন্দোলনটা আবারও আসলে জোরে সোরে হাও পায় হচ্ছে গিয়ে ১৯৬৬ সালের ৬ দফা দাবির মাধ্যমে। তো এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে ৬ দফা দাবি পেশ করা হয়। ৬ দফা ছিল আসলে বাংলার কৃষক, শ্রমিক, মজুর তথা মধ্যবিত্ত আপামর জনতার এটা আসলে মুক্তির সনদ। তো বঙ্গবন্ধু প্রথমে ৬ দফা কর্মসূচির প্রথম ব্যক্তকরণ হচ্ছে ৫ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে যে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলন ছিল ওখানে। তো এই নির্বাচনী কমিটিতে। আর লাহোরে সংবাদ সম্মেলনে তিনি উপস্থাপন করেন হচ্ছে গিয়ে ২৩শে মার্চ ১৯৬৬ সালে। তো এই যে ৬ দফা ছিল, এটাকে আসলে বলা হয়ে থাকে যে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে। এই ৬ দফার মধ্যে সর্বপ্রথম যে দফাটা ছিল সেটা হচ্ছে গিয়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ আমাদের বাংলা পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে কাজ করবে, যেখানে আমরা মানে বাংলা পূর্ব পাকিস্তান আসলে একটা স্বায়ত্তশাসন থাকবে। এছাড়া ৬ দফার আরো অন্যতম বিষয় ছিল হচ্ছে গিয়ে আলাদা আলাদা মুদ্রা থাকবে, তারপরে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম এবং প্রাদেশিক যেই সরকার তাদের কার্যক্রমের আলাদা থাকবে, অর্থাৎ মূলত যে রাষ্ট্রীয় যে বিষয়গুলো, অর্থাৎ পররাষ্ট্র নীতি এই এবং কিছু পার্টিকুলার বিষয় ছাড়া অন্য অন্য সকল দায়িত্বভার আসলে প্রাদেশিক সরকারের হাতে থাকবে। এছাড়া একটা প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে, যেটা আসলে দেশের পূর্ব পাকিস্তানের, যেহেতু কোনো সামরিক বাহিনী ছিল না, অর্থাৎ আমাদের তৎকালীন সময়ে কিন্তু দেশের যে সুরক্ষার জন্য কোনো মিডিয়াম ছিল না বা কোনো বাহিনী ছিল না, তো এই জন্য একটা প্যারা মিলিশিয়া বাহিনী কথার দাবিও কিন্তু ৬ দফায় ছিল। তারপর হচ্ছে ২টা দেশের জন্য আলাদা আলাদা বিনিময়যোগ্য কারেন্সির কথা ছিল। তো মূলত যেই বিষয়গুলো আমাদের আসলে অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য দরকার ছিল, মোটামুটি এই ৬টা বিষয় কিন্তু বঙ্গবন্ধু এই ৬ দফার মধ্যে উপস্থাপন করেছিলেন। তো এই ৬ দফাকে আখ্যায়িত করা হয়েছে আমাদের বাঁচার দাবি হিসেবে। আইয়ুব খান ৬ দফা কিন্তু আখ্যায়িত করেছিলেন রাষ্ট্রদ্রোহী এবং পাকিস্তানের প্রতি হুমকি হিসেবে। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা আসলে ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারেনি, কেননা এর মাধ্যমে কিন্তু বাঙালি তার স্বাধিকার বা যে নিজের যে অধিকার, এই অধিকার সম্পর্কে কিন্তু ধীরে ধীরে সচেতন হয়ে উঠছিল। যাই হোক, এই ৬ দফাকে কিন্তু বিখ্যাত ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়ে থাকে। ম্যাগনা কার্টা ছিল হচ্ছে ব্রিটেনের একটা চুক্তি বা ইংল্যান্ডের চুক্তি, সেটা হচ্ছে ১২১৫ সালে হয়েছিল এই ইংল্যান্ডের এই চুক্তিটা। তো এই ধরনের টপিকগুলা আসলে যখন আসছে তখন আমরা কিন্তু রিলেটেড ইনফরমেশনগুলো জেনে নিব। যেমন এখানে আমরা আলোচনা করতে করতে ম্যাগনা কার্টার কথা আসছে, তো এই ম্যাগনা কার্টা আসলে কোন দেশের চুক্তি এবং এটা কত সালে আসলে হয়েছিল, এই ধরনের রিলেটেড ইনফরমেশনগুলো আমরা সবসময় জেনে নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ একটা টপিক পড়ার সময় যদি কোনো নতুন টপিক এসে যায় এবং যেটাকে ইম্পর্টেন্ট মনে হতে পারে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো ওই টপিকটা সম্পর্কে একটু জেনে নিয়ে আসবো। এতে করে যেটা হয় মানে নলেজটা এনরিচ হয়। আর বিসিএস এর প্রিপারেশনটা আসলে এই ধরনের লিঙ্কড ওয়েতে পড়াশোনা করলে আসলে সবসময় উপকারী। অর্থাৎ কোন একটা পার্টিকুলার টপিকে স্টাক না হয়ে থাকে, পুরো বিষয়গুলো নিয়ে চারপাশের বা রিলেটেড বিষয়গুলো নিয়ে জানলে কিন্তু ধীরে ধীরে মানে যে প্রশ্নের যে প্যাটার্ন আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে সেটার জন্য কিন্তু বেশ উপকারী। তো যাই হোক, এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই রাজনৈতিক যেই অধিকারগুলো, সেটা কিন্তু আন্দোলন মানে মানুষের যে দাবিগুলো ছিল, এই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিল।
তো এই 7ই জুনকে কিন্তু এই 6 দফা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যেই 1966 সালের যে 6 দফা দাবি বঙ্গবন্ধু উপস্থাপন করেছিলেন, তো এই উপস্থাপনের পরপরই কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। তো মানে পাকিস্তানে যখন বুঝে গিয়েছিল যে এই 6 দফাকে কেন্দ্র করে আমরা আমাদের স্বাধিকার আন্দোলনের জন্য আসলে বড় আন্দোলনের রূপ দিতে পারি, এই ভয় থেকে বা সবসময় পাকিস্তানিরা আসলে একটা চেষ্টায় থাকতো যে বঙ্গবন্ধুকে কিভাবে কারাগারে রাখা যায়। তো যাই হোক, তো তাদের এই প্রচেষ্টার বা এই ষড়যন্ত্রের ফলে কিন্তু বঙ্গবন্ধুকে আসলে গ্রেপ্তার করা হয়, এবং এই গ্রেপ্তার করা হচ্ছে 7ই জুন, এবং এই সময় কিন্তু 7ই জুনকে 6 দফা দিবস হিসেবে পালন করা হয়। তো যাই হোক, এরপরে যে মেজর যে ইভেন্ট সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের 68-তে আগরতলা ষড়যন্ত্র মামলা আর 69-এর গণ অভ্যুত্থান। তো 38-এ যে 68 সালে এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সেটা হচ্ছে গিয়ে 1966 সালে যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, তখন থেকে পাকিস্তানের চেষ্টা করছিল যে বঙ্গবন্ধুকে কিভাবে আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে আসলে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তো এই প্ল্যানের অংশ হিসেবেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছিল, এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে তারা, এবং সেটা করা হচ্ছে গিয়ে 3রা জানুয়ারি 1968 সালে। তো এই আগরতলা ষড়যন্ত্র মামলা দায়েরের মাধ্যমে বঙ্গবন্ধু সহ আরো 35 জনকে মানে আসামি করা হয়, এবং প্রধান আসামি ছিলেন স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সর্বশেষ বা 35তম আসামি ছিলেন হচ্ছে গিয়ে লেফটেন্যান্ট আব্দুর রউফ। এই আগরতলা ষড়যন্ত্র মামলা যখন করা হয় এবং পাকিস্তানিরা যখন বঙ্গবন্ধুকে মানে ফাঁসি দেওয়ার চেষ্টা করছিল, ওই সময় কিন্তু বাঙালিদের মনে কিন্তু একটা তীব্র বিক্ষোভ জমতে থাকে, এবং যেটার আলটিমেট রূপ আসলে দেখা যায় হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানে। তো এই আগরতলা ষড়যন্ত্র মামলার 16 নম্বর আসামি ছিলেন হচ্ছে সার্জেন্ট জহুরুল হক। তাকে কিন্তু গুলি করে হত্যা করা হচ্ছে গিয়ে 15ই জানুয়ারি 1969 সালে। এই যে মানে তাকে হত্যার পরপরই কিন্তু বাঙালিরা আসলে আরো মানে বিশেষভাবে জেগে ওঠে, কেননা মানে বঙ্গবন্ধুকে একে তো কারাগারে রাখা হচ্ছে, তাকে ফাঁসির জন্য ট্রায়াল দেওয়া হচ্ছে, এর মধ্যে সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হলো। এই সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের মনে যে তীব্র আন্দোলন, সেটা কিন্তু আস্তে আস্তে দানা বাঁধতে থাকে। আর আগরতলা মামলায় যে প্রধান আসামি পক্ষের ডিফেন্স টিমের প্রধান আইনজীবী ছিলেন হচ্ছে প্রখ্যাত আইনজীবী আব্দুল সালাম। এছাড়াও বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করার জন্য যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়ামও ছিলেন। তো আগরতলা যে ষড়যন্ত্র মামলার কার্যক্রম সেটা পরিচালিত হতো হচ্ছে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে অবস্থিত একটা বিশেষ ট্রাইব্যুনাল, অর্থাৎ ক্যান্টনমেন্টের ভেতরে একটা ট্রাইব্যুনালে তারা খুবই গোপনীয়তার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনার চেষ্টা করতো, যেন গণমানুষ ব্যাপারটা মানে এই মামলা সম্পর্কে খুব বেশি জানতে না পারে। আর এই আগরতলা মানে 69 গণ অভ্যুত্থানের পূর্বে ওই সময়টা কিন্তু খুবই উত্তাল ছিল এই তৎকালীন সময়ের অবস্থা। তো এই গণ অভ্যুত্থানে শহীদ হন হচ্ছে বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা। তিনি হচ্ছেন গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি শহীদ হয়েছিলেন হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1969 সালে। এছাড়াও শহীদ হন হচ্ছে আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইতিহাস বিভাগের ছাত্র। তিনি হচ্ছে গিয়ে 20 জানুয়ারি 1969 সালে নিহত হন, এবং তার স্মরণেই কিন্তু আসলে আসাদ গেট নামকরণ করা হয়, যেটা তৎকালীন আইয়ুব গেট নামে ছিল। সেটা শহীদ আসাদের নামেই কিন্তু আসাদ গেট নামে নামকরণ করা হয়েছিল এই মানে গণ অভ্যুত্থানের স্মৃতির রক্ষার্থে। আর এটা তিনি কিন্তু কবি শামসুর রহমানের একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেটা হচ্ছে কি আসাদের শার্ট। আর আগরতলা যে ষড়যন্ত্র মামলা, সেটা যে সরকারি নাম সেটা ছিল হচ্ছে গিয়ে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। মূলত পাকিস্তানের যে পেনাল কোড বা পাকিস্তান দণ্ডবিধি, সেটার 121-এর 1, 121-এর এ এবং 131 ধারা, এই দুইটা ধারায় কিন্তু বঙ্গবন্ধু সহ 35 জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় কিন্তু মামলা দেওয়া হয়েছিল, যে মামলাটার নাম আমরা মাত্র দেখলাম, যে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। তো ওই সময় মানুষের তীব্র আন্দোলনের মুখে কিন্তু পাকিস্তানি সরকার অবশেষে বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। তো এই বঙ্গবন্ধুকে তারা 22 ফেব্রুয়ারি 1969 সালে মুক্তি দিতে বাধ্য হয়। আর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ওই সময় 1969 সালের 5ই জানুয়ারি গঠিত হয়েছিল, যারাই আসলে তীব্র আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্ত করে নিয়ে আসেন। আর ওই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন হচ্ছে তোফায়েল আহমেদ। আর এই তোফায়েল আহমেদের নেতৃত্বে কিন্তু এই বলা যেতে পারে যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের সকল কার্যক্রম পরিচালিত করছিলেন। আর এই 11 দফার ভিত্তিতে কিন্তু মূলত গণ অভ্যুত্থান হয়েছিল। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা ঘোষণা করেছিলেন। আর বঙ্গবন্ধুকে মুক্ত করে নিয়ে আসার পর 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হয়েছিল, এবং এই উপাধিটা দিয়েছিলেন হচ্ছে গিয়ে ছাত্র সংগ্রাম
পরিষদের যেই প্রধান তোফায়েল আহমেদ। আর গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে 24শে জানুয়ারি। আর আগরতলা ষড়যন্ত্র মামলা যেটি আসলে চলমান ছিল, ওটার শুনানি প্রথম নেওয়া হয়েছে 1968 সালে 19শে জুন। আর ওই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে কি এস রহমান। আর সরকারের পক্ষে কৌশলী ছিলেন মঞ্জুর কাদের এবং অ্যাডভোকেট টি খান। তো মূলত এটা ছিল হচ্ছে কি আমাদের 69-এর গণ অভ্যুত্থান এবং 68 সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এইটা নিয়ে মোটামুটি একটা পর্যালোচনা। আর 69-এর পটভূমি নিয়ে কিন্তু একটা বিখ্যাত উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। এটা খুবই মানে মূলত 69-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লিখা একটি উপন্যাস। এই উপন্যাসের মানে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কিন্তু আর তেমন কোনো সাহিত্যের কথা উঠে আসে না। মূলত 69-এর গণ অভ্যুত্থান বলতে কিন্তু চিলেকোঠার সেপাইয়ের কথাই মানে উঠে আসে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পূর্ব বাংলার নতুন নামকরণ করেছিলেন হচ্ছে কি বাংলাদেশ। সেটাও হয়েছিল 1969 সালে। 5ই ডিসেম্বর 1969 সালে কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ নামকরণ করেছিলেন, মানে প্রথমবারের মতো। তো এই 69-এর যে গণ অভ্যুত্থান বা যে তীব্র যে গণ আন্দোলন, এই আন্দোলনের মুখে কিন্তু আইয়ুব খান তিনি কিন্তু পদত্যাগ করেন। এবং আইয়ুব খান পদত্যাগ করার পরে ইয়াহিয়া খানের নিকট তিনি ক্ষমতা হস্তান্তর করেন হচ্ছে 25শে মার্চ 1969 সালে। তো এই 25শে মার্চ 1969 সালে পাকিস্তানে তখন আবার সামরিক শাসন জারি করা হয়। সেটা হচ্ছে গিয়ে ইয়াহিয়া খান করেন। আর আইয়ুব খানের একটা মৌলিক গণতন্ত্রের নাম আমরা অনেকেই জেনে থাকবো। এই মৌলিক গণতন্ত্র ছিল একটা সিলেক্টিভ বা প্রহসনমূলক গণতন্ত্র, যেটার মাধ্যমে আসলে আইয়ুব খান তার ক্ষমতায় টিকেছিলেন। তিনি যেই ব্যাপারটাকে বলতেন সেটা হচ্ছে যে তিনি তার বিভিন্ন এলাকায় কিছু সিলেক্টিভ রিপ্রেজেন্টেটিভ রেখেছিলেন। তো এই সিলেক্টিভ যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা ভোট দিয়ে কিন্তু এক ধরনের নির্বাচন করেছিলেন, যেটাকে আসলে তাদেরকে মৌলিক গণতন্ত্রী বলা হতো। তো এই যে আইয়ুব খানের এক বিশেষ ধরনের যে গণতন্ত্র, এটাকে আসলে মৌলিক গণতন্ত্র বলা হয়। এবং স্বাভাবিকভাবেই এই মৌলিক গণতন্ত্রের প্রবর্তক ছিলেন হচ্ছে গিয়ে আইয়ুব খান। তো ইয়াহিয়া খান ক্ষমতা আসার পর তার কিন্তু প্রধান দায়িত্বই ছিল হচ্ছে গিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তো সেই লক্ষ্যে তিনি আইনগত কাঠামো আদেশ ঘোষণা করেন হচ্ছে গিয়ে 28শে মার্চ 1970 সালে। এবং এই কাঠামোর আলোকে কিন্তু 70 সালের পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে গিয়ে 7ই ডিসেম্বর 1970 সালে। এই 7ই ডিসেম্বর 1970 সালের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আর হচ্ছে গিয়ে সেটা 7ই ডিসেম্বর সবটা অনুষ্ঠিত হতে পারেনি, কেননা হচ্ছে গিয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে কিছু আসনে পরবর্তীতে হচ্ছে কি 17 জানুয়ারি 1971 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ 7ই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে গিয়ে প্রাদেশিক নির্বাচন। আর 17 ইয়াহিয়া খানের ক্ষমতায় আসার অন্যতম লক্ষ্যই ছিল হচ্ছে মানে তাকে প্রথম যে দায়িত্ব সেটাই ছিল হচ্ছে গিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। আর তিনি প্রতিশ্রুতিটা দেন হচ্ছে গিয়ে 23শে মার্চ 1970 সালে, যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে এবং এখানে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই লক্ষ্যে তিনি আসলে আইনগত কাঠামো আদেশ ঘোষণা করেন হচ্ছে কি 28শে মার্চ 1970 সালে। এবং আলটিমেটলি আমরা দেখি যে 1970 সালের ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে গিয়ে 7ই ডিসেম্বর 1970 সালে। আর প্রাদেশিক যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হয় হচ্ছে গিয়ে 17 ডিসেম্বর 1970 সালে। কিন্তু ওই সময় আসলে ভয়াবহ ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস হয়েছিল, যে কারণে কিছু আসনের নির্বাচন পিছিয়ে যায় এবং সেটা আসলে 17 জানুয়ারি 1971 সালে অনুষ্ঠিত হয়েছিল। তো যাই হোক, এই নির্বাচনের ফলাফল কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধ বা আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জাতিগতভাবে যে ঐক্যবদ্ধ হওয়া, সেটার একটা রূপ কিন্তু আমরা এই নির্বাচনের আওয়ামী লীগের বিপুল ভোটে জয়ের মাধ্যমে আমরা দেখতে পাই। তো এই নির্বাচনের ফলাফলের বা নির্বাচনের সার্বিক দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে পাকিস্তানের জাতীয় পরিষদে 70 নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল হচ্ছে 313টি। অর্থাৎ এখানে জাতীয় পরিষদের 313টি আসনের মধ্যে সংরক্ষিত আসন ছিল হচ্ছে 13টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 169টি আর পশ্চিম পাকিস্তানে ছিল 144টি। আর 1970 সালের নির্বাচন আওয়ামী লীগের নির্বাচনের প্রতীক ছিল হচ্ছে নৌকা। আর স্বাভাবিকভাবে নির্বাচনের ইশতেহার ছিল হচ্ছে 6 দফা। অর্থাৎ আমাদের যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে প্যারামিলিশিয়া বাহিনী তৈরি, তারপর হচ্ছে কি বিনিময়যোগ্য মুদ্রা। অর্থাৎ যে 6 দফার যে 6টা বিষয় ছিল, এই বিষয়গুলোকে প্রধান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেই কিন্তু আওয়ামী লীগ 1970 নির্বাচনে অংশগ্রহণ করে এবং যেখানে কিন্তু বিপুল ভোটে আমরা দেখি যে জয়লাভ করে।
তো এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের যে 310টি আসন ছিল, সেখানে কিন্তু সংরক্ষিত আসন ছিল হচ্ছে গিয়ে 10টি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা ছিল হচ্ছে গিয়ে জাতীয় পরিষদ এবং আরেকটা ছিল হচ্ছে গিয়ে প্রাদেশিক পরিষদের নির্বাচন। এটা কিন্তু দুইটা ডিফারেন্ট টপিকে বা হিসাবটা কিন্তু ডিফারেন্ট ভাবে হয়। তো এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, আমরা জানি। তো এই আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে সেখানে 169টা যে আসন ছিল, সেখানে কিন্তু 167টাই জয়লাভ করে। আর যে প্রাদেশিক নির্বাচনের 310টা আসন, এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ 298টা আসনে জয়লাভ করে। অর্থাৎ মানে 90% বেশি সিট কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করেছিল। আর জাতীয় পরিষদের ভোটের হিসাবে কিন্তু আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে লাভ করেছে 75.1% ভোট, আর প্রাদেশিক পরিষদের 70.48% ভোটে কিন্তু আওয়ামী লীগ পায়। অর্থাৎ নিরঙ্কুশ যে বিজয় বলা হয়ে থাকে, সেটাই পেয়েছিল আওয়ামী লীগ। এবং সকল মানুষের, আপামর বাঙালির যেই সমর্থন ছিল এই 6 দফাকে ভিত্তি করা আওয়ামী লীগের, এই সমর্থনটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের আসলে নির্বাচন আমরা জয়লাভ করেছি এবং আমাদেরকে সরকার গঠন করতে দিতে হবে। এবং আলটিমেটলি পাকিস্তানিরা যখন সরকার গঠন করতে দেয়নি এবং তারা নানান প্রকার তালবাহানা করছিল এবং 25শে মার্চের কালো রাত্রে আমাদের উপর আক্রমণ করে বঙ্গবন্ধুকে মানে তারা গ্রেফতার করে, এই যেটা আলটিমেটলি আমাদের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের শুরুটা সেখান থেকে হয়েছিল। তো যাই হোক, এই 70 নির্বাচনের তো বঙ্গবন্ধু যখন জাতির জনক ঘোষণা করা হয় হচ্ছে গিয়ে 3রা মার্চ 1971 সালের পল্টন ময়দানে নির্বাচনে জয়লাভের পরে। ওই সময়টা কিন্তু আসলে একটু অস্থিতিশীল ছিল এই জন্য, কেননা তখন সরকার গঠন করতে দিবে, ইয়াহিয়া খান বারবারই ঘোষণা দিচ্ছিলেন যে সরকার গঠন করতে দিবে, কিন্তু তারপরে তারা বিভিন্নভাবে লিঙ্গার করছিলেন, বিভিন্নভাবে তারা ডাকছিলেন যে আলোচনায় বসিয়ে, আলোচনার টেবিল, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা মানে শুধুমাত্র কালক্ষেপণ করছিলেন, কিন্তু আমাদেরকে বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। তো যাই হোক, বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে ঘোষণা করেন হচ্ছে গিয়ে ডাকসুর ভিপি তৎকালীন আসম আব্দুর রব। তো 1971 সালের মার্চ মাস কিন্তু আমাদের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কেননা ওই সময় 2 থেকে 25শে মার্চ কিন্তু অসহযোগ আন্দোলন শুরু করা হয়। অসহযোগ আন্দোলন মানে কিন্তু হচ্ছে গিয়ে আমরা কোনো প্রকারের রাষ্ট্রের যে কার্যক্রম সেগুলোতে অংশগ্রহণ করবো না। 7ই মার্চের ভাষণে আমরা যদি একটু খেয়াল করি, তো বঙ্গবন্ধু কিন্তু ডাক দিয়েছিলেন যে রেল চলবে না, তারপর হচ্ছে কেউ অফিসে যাবে না, শুধুমাত্র বেতন নিয়ে আসবেন। সবাইকে সবার নিজ নিজ পজিশন থেকে কিন্তু অসহযোগিতা করার জন্য, সরকারকে অসহযোগিতা করার জন্য কিন্তু বঙ্গবন্ধু ডাক দেন। তো এই অসহযোগ আন্দোলন কিন্তু 2রা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত চালু ছিল। তো অসহযোগ আন্দোলনের শুরুতেই 2রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানচিত্র খচিত যে পতাকা, স্বাধীন বাংলাদেশের পতাকা, সেটা কিন্তু উত্তোলন করা হয়। আর এই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। তো এই জন্যই কিন্তু জাতীয় পতাকা মানে প্রথমবারের মতো উত্তোলন যে দিবস বা এমসিকিউতে এসে থাকে যে প্রথমবারের মতো জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়েছিল, সেটার উত্তর হচ্ছে কি আমাদের 2রা মার্চ 1971 সালে, যেটা উত্তোলন করেছিলেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। এছাড়াও 3রা মার্চ গঠন করা হয়েছিল স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। তারপরে হচ্ছে গিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত, এইটা কিন্তু পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল 3রা মার্চ 1971 সালে। তারপর হচ্ছে পাকিস্তান দিবসের পরিবর্তে ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিরোধ দিবস, সেটা পালন করা হচ্ছে গিয়ে 2রা মার্চ। আর বাংলাদেশের যে জাতীয় পতাকা ডিজাইন, সেটা করেছিলেন হচ্ছে গিয়ে কামরুল হাসান। আমাদের যে অসহযোগ আন্দোলন, যে সেটা আলটিমেটলি সমাপ্ত হয় হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, অর্থাৎ বঙ্গবন্ধু গ্রেপ্তারের পূর্বে 25শে মার্চ মধ্যরাত, অর্থাৎ 26শে মার্চের যে 12টার পরে কিন্তু পাকিস্তানি হানাদার হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার যে ঘোষণা সেটি দিয়েছিলেন। তো এইটাই হচ্ছে মূলত আমাদের 71-এর আমাদের স্বাধীনতা আন্দোলনের পূর্বকার যে ইতিহাস, সেটা মূলত কয়েকটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমাদের যে আলটিমেটলি আমাদের যে স্বাধীনতা আন্দোলন সেটা হয়েছিল, বা সেটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য যে শক্তি বা যেই স্পৃহা সেটা অর্জিত হয়েছিল মূলত 1947 থেকে, যে ভাষা আন্দোলনের জন্য যেই আমাদের যেই আত্মত্যাগ, যেটা 1952 সালে আলটিমেট রূপ নেয়। তারপর 54 যুক্তফ্রন্ট নির্বাচন, তারপর 66 6 দফা আন্দোলন, 68-তে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা আলটিমেটলি 69 গণ অভ্যুত্থানের রূপ দেয়, 70 নির্বাচন। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু হচ্ছে কি আমাদের স্বাধীনতা পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস।
তো এই ইতিহাসগুলো ভালো মতো জেনে রাখা কিন্তু আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিসিএস পরীক্ষা বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সবগুলোতে কিন্তু এই সেগমেন্ট থেকে অনেক অনেক প্রশ্ন এসে থাকে। তো এই জন্য এই সেগমেন্টটা ভালো করে মানে পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি একটা জিনিস সবসময় সাজেশন করি, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এই যে বইটা, অর্থাৎ 19 যেই সমাজ বইটাকে আমরা বলে থাকি, এইটা যদি 47 থেকে 71 ওই অংশটুকু আমরা একটু ভালো করে রিডিং করে নিই, তাহলে কিন্তু এটার যেই ক্রোনোলজিটা বা কোন ইভেন্টের পরে কোন ইভেন্টটা হয়েছিল এই সবগুলো জিনিস কিন্তু আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো এখানে একটা ছোট্ট লেকচারের মাধ্যমে আসলে সবগুলো বিষয় কভার করা খুবই ডিফিকাল্ট, কিন্তু আমি শুধুমাত্র চেষ্টা করেছি ওই ইভেন্টগুলোর মধ্যে যেই একদম মেনশনেবল যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো আপনাদেরকে আমি যে এই বিষয়টা অবশ্যই সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা বই থেকে 47 থেকে 71 সময়কার ইতিহাসগুলো একটু ভালো করে রিডিং করে নেবেন, যে কোন ইভেন্টের পরে কোন ইভেন্টটা হয়েছিল এটা যেন ভালো করে মাথায় থাকে। তাহলে যে এমসিকিউ গুলা ওটা পড়তে কিন্তু সুবিধা হয় এবং জিনিসগুলা মানে গল্পের মতো মনে হয় এবং মাথায় থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইভাবে যদি আমরা মোটামুটি পড়ি তাহলে কিন্তু এই সেগমেন্টটা থেকে যে প্রশ্নগুলো আসে 3 বা 4টা প্রশ্ন, সেটা কিন্তু আমরা আশা করি যে আমরা অ্যান্সার করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, এই সেগমেন্টটাকে আসলে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, কেননা শুধুমাত্র আমাদের প্রিলিমিনারি এক্সামই নয়, বরং রিটেন এক্সামেও খুবই কাজে দেয় এই সেগমেন্ট থেকে প্রশ্ন এসে থাকে। আর ভাইভাতেও কিন্তু এই সেগমেন্ট থেকে প্রশ্ন থাকে, অর্থাৎ এসে থাকে। অর্থাৎ বিসিএস পরীক্ষার জন্য কিন্তু 1947 থেকে 71 এই সময়কার ইতিহাসটা খুবই খুবই ভালো মতো করে পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা করলে কিন্তু আসলে পুরো বিসিএস পরীক্ষার প্রক্রিয়াটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই জন্য আমি আশা করবো আমি আমার এই যে গাইডলাইনটা এটা থেকে আপনারা একটু হলে উপকৃত হবেন, এবং এই গাইডলাইন অনুসারে আপনারা যত বেশি সম্ভব এই 1947 থেকে 71 সম্পর্কিত তথ্যগুলো জানার চেষ্টা করবেন। তো আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে এই লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।